শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল দিদুমি। জুলাই হত্যাকাণ্ডের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আইন উপদেষ্টা ব্রিফিংয়ে এসব কথা তুলে ধরেন। জানান, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। আর এই সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকেও শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেমনটি শুনছিলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর এই দাবিতে আন্দোলন করছিল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই মুহূর্তে তাদের প্রতিক্রিয়া জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আরফিন শাকিল। আরফিন, আন্দোলনকারীদের দাবি পূরণ হলো, এখন তাদের প্রতিক্রিয়া কি বলছেন তারা, কি অবস্থা সেখানে জানাবেন? মূলত যদি আপনাকে ছবি তো দেখতে চাই যে এখনো শাহবাগে তারা অবস্থান নিয়েছে, স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং যদিও হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে তারা যে অবস্থান করেছিলেন সেখান থেকে অনেকেই এখন বাড়ির রওনা হয়েছে, তবে বড় একটা অংশ তারা এখন শাহবাগে জড়ো হয়েছে। আজকের এই যে রায়গুলো আপনার খুশি কিনা? আমরা এর আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, কোনো কার্যক্রম নিষিদ্ধ না, আওয়ামী লীগ নিষিদ্ধ কেন মনে হলো কেন সরকারের সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত আপনারা খুশি না? এখন আপনারা কি করবেন? অবস্থান করবেন? আরফিন শাকিল জানাচ্ছিলেন আমাদের ঠিক যমুনা অভিমুখে যে সড়ক পরিবাগ মোড়ের সেখানে আসলে যারা আন্দোলন করছিলেন যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, তাদের ওখানে বেশ উৎসব চলছে, সেটার খবরই তিনি জানাচ্ছিলেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের খবরে খুলনাতেও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। আমরা একটু এবার খুলনায় চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, দাবি পূরণ হওয়ায় কেমন প্রতিক্রিয়া দেখছেন খুলনাবাসীর? যারা আন্দোলন করেছে তারা কি বলছেন? প্রাণকেন্দ্র এই শিববাড়ি মোড় শুধুমাত্র আন্দোলন সংগ্রাম কিংবা দাবি আদায়ের জন্যই নয়, এখানে যে কোনো উৎসব পার্বণ আনন্দ সবই হয়। তেমনই একটি মুহূর্ত যদি আমরা দেখাই, গভীর রাত, এত মানুষ, তারা আগে কিছুজন ছিল, অর্থাৎ বিকাল থেকে যে দাবিটা আদায়ের জন্য এই বিক্ষোভে ছিল তাদের কিছু অংশ এখানে ছিল, কিছু অংশ খবর প্রচারিত হওয়ার পরেই তারা এখানে জড়ো হয়েছে। এবং নানা বয়সী নানা পেশার মানুষ এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলি, একটু জানাবেন যে কেমন লাগছে, এতদিন আন্দোলন করেছেন? যে আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা রাজপথে আসি, রাজপথে ছিলাম এবং রাজপথে থেকেই আমরা এই জুলাইকে ধারণ করেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেই আমরা রাজপথে ছিলাম। এবং
খুশি হয়েছি যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছে এবং সাথে সাথে আরও যেগুলো আছে সেইগুলো যাতে পূরণ করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় রাজপথেই আছে, রাজপথেই থাকবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের। আমরা যদি একটু এই পাশটা দেখাই, আমরা কিছু সময় আগেও দেখেছি যে একটা মিছিল এখানে এসে তারা এই আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে যোগ দিয়েছে এবং এখানে একজাক তরুণরা আছে যারা মোটরসাইকেলে চেপে বন্ধুটিকে নিয়ে শহর ঘুরবে, এমনটিও দেখতে পাই। আমরা যদি এটার একটু সামনের দিকে যেতে চাই, আমি 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 এই মানুষটাকে দেখেছি গত 2 দিন ধরে এখানে আন্দোলন করছে, কেমন লাগছে? আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমরা বলতে পারি এটা আমাদের প্রাথমিক বিজয় মাত্র। আমরা জানি আমাদের তিনটা দফা দিয়েছিল, তার মধ্যে একটি দফা জুলাই সনদ। এখন পর্যন্ত আমরা ওই যে অনুমোদন, এটার কোনো পাইনি, নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখন আসে নাই। আমরা এই জন্য রাজপথ ছাড়ছি না এখন পর্যন্ত, আমরা রাজপথ জারি রাখবো। তবে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাই আমরা এই প্রাথমিকভাবে যে আনন্দ মিছিলটা সেটা করবো শহর জুড়ে। কারণ দীর্ঘ 16 বছরের ফ্যাসিজম আমরা দেখেছি কীভাবে অহংকারে পতন হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম তিতুমির, এবং তারা মনে করে যে দাবিগুলো এখনো পূর্ণতা পায়নি, সেগুলো আবার আলোচনার মাধ্যমে একটা সময় সাপেক্ষ পরে সেটি হয়তো সরকার করবেন বলে তারা প্রত্যাশা করে। না হলে আগামীতেও তারা এমন আন্দোলন সংগ্রামে আবারও মাঠে নামবে বলে অঙ্গীকারবদ্ধ। প্রবীর বিশ্বাস, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের খবরের পরে আন্দোলনকারীদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়ার পরপরই আনন্দ উল্লাসে ফেটে পড়েছে শাহবাগে আন্দোলন করা ছাত্র জনতা। স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ রাজধানীর বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হয়। এর আগে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার রাত 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই সমস্ত তথ্য জানান। এটা ছিল সারা বাংলার মানুষের প্রাণের দাবি এবং সকলের চাওয়া। আজকের আনন্দ আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের 17 বছরের গ্লানি আজকে শেষ হয়েছে। এতদিন পরে হইলেও সেটা পাইছি, অনেক আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। এদিকে আওয়ামী লীগকে দেশের মানুষ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না বলেই নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে সজাগ থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টস ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। জনগণ সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, লুটপাটকারী আর সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানী গুলশানে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না দেশের মানুষ। বাংলাদেশকে আর কেউ যেন তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে না পারে এবং ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে না পারে, এই দুই বিষয়ে একমত দেশের জনগণ বলে জানান তারেক রহমান। বিএনপি এবং সরকারকে সফল দেখতে চায়। জনগণের মধ্যে বিভ্রান্তি দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের স্বচ্ছ পরিকল্পনা প্রকাশের দাবিও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং 2, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথার চাড়া দিয়ে উঠতে না পারে, এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়। জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যাবে।
একই সাথে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে গণফোরাম। বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় কথা বলেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর অর্জনকে মুখোমুখি দাঁড় করানো যাবে না। কোনোভাবেই যেন ৭১-এর অর্জন ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারেও জোর দেন গণফোরাম নেতারা। এর আগে মূল আলোচনা শুরুর আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র পুনরায় গঠনের এক বিরল সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি জাতীয় সনদ তৈরির কাজ করছে ঐক্যমত্য কমিশন। বাংলাদেশে ৫৩ বছরে প্রথমবারের মতো এই সুযোগ এসছে, যখন আমরা সকলে সমস্ত বিষয় নিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে পারছি, তার জবাবদিহিতার দাবি করতে পারছি, কাঠামো তৈরি করার জন্য চেষ্টা করছি, সেই জায়গায় আমরা সফল হতে পারব। তত্ত্বাবধায়ক সরকার যেটা আমরা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছিলাম সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমরা চাই যে এই সংবিধানে যাতে করে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। সিলেটের একটি সীমান্তে চলছে রাত্রিকালীন কারফিউ। ভারতের মেঘালয় রাজ্য প্রশাসন এই কারফিউটি জারি করেছে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এবং এই অবস্থায় সীমান্তে আগের চেয়ে টহল এবং নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, আপনার কাছে আমরা দেখছিলাম সীমান্ত এলাকার পরিস্থিতি, বিজিবির টহল এই মুহূর্তে কি একই রকম সতর্কতা রয়েছে নাকি নতুন কিছু যুক্ত হয়েছে, একটু জানাবেন। তিতুমির, আসলে এই কারফিউটি জারি করার পর থেকেই বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে বিজিবি, তারা বিশেষ সতর্কতামূলক অবস্থান নিয়েছে। কারণ ইতিমধ্যে আপনি জানেন যে মৌলভীবাজার যে সকল সীমান্ত রয়েছে সে সকল সীমান্ত দিয়ে ৫৯ জনকে পুশ ইন করেছে ভারত। তারা যেটা বলতে চাচ্ছে, তারা বাংলাদেশি, তাদেরকে জোর করে বাংলাদেশের ভিতরে তারা পুশ ইন করেছে এবং সেই পরিস্থিতি থেকেই মূলত বিজিবির একটি বাড়তি সতর্কতা ব্যবস্থা, যাতে করে এই ধরনের পুশ ইন না করতে পারে বিএসএফ, এবং সেটা তারা নিশ্চিত করছেন। এবং এর পাশাপাশি যেহেতু ভারতের ৩টি জেলায়, বিশেষ করে সিলেট অঞ্চলের যে সীমান্তটি রয়েছে মেঘালয়ের রাজ্যের সাথে, সেই রাজ্যের ৩টি জেলাতে তারা রাত্রিকালীন কারফিউ জারি করেছে এবং তারা যেটা বলতে চাচ্ছে যে এই ৩ জেলার সাথে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া নেই এবং বেশ ফাঁকা জায়গা রয়েছে এবং সেখান দিয়ে বাংলাদেশিরা অনুপ্রবেশ করতে পারে। বাংলাদেশের সমসাময়িক বিষয়কে পরিস্থিতিকে তারা আসলে অজুহাত দেখিয়ে এই কারফিউটি জারি করেছে এবং এই কারফিউ জারির কারণে বাংলাদেশের যারা সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর মানুষের মধ্যেও কিছুটা আতঙ্ক বিরাজ করছে এবং তাদেরকে আশ্বস্ত করতে যাচ্ছে বিজিবির সদস্যরা যে যাতে করে কেউ তাদের এই ফাঁদে পা না দেয়। কারণ তারা যেহেতু তাদের সীমান্তের যে পিলার রয়েছে, আমার পাশেই যে পিলারটি রয়েছে সেখান থেকে ৫০০ মিটারের অভ্যন্তরে, ভারতের অভ্যন্তর পর্যন্ত চলাচল নিষিদ্ধ করা, বিশেষ করে এই সময়টায় চলাচল নিষিদ্ধ করেছে এবং এই সময়টায় যাতে কোনো বাংলাদেশি নাগরিক এই জায়গায় যেতে না পারে, সেই জন্যই মূলত বিজিবির পক্ষ থেকে ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। তিতুমির। রিপন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিলেট সীমান্ত থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব সফল এবং সৌহার্দ্যময়ভাবে উদযাপনের আশাবাদও ব্যক্ত করেন। তিনি বলেন, গৌতম বুদ্ধের শান্তি, সম্প্রীতি আর ঐক্যের শিক্ষা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক এখন। মানব জাতির অগ্রযাত্রা হবে সহানুভূতি, সহমর্মিতার, এই কামনাও করেন প্রধান উপদেষ্টা। এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকা সহ ৬টি জেলায় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা সহ 6টি জেলায় একযোগে এই উৎসব আয়োজন করা হয়। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় হয় এই অনুষ্ঠান। ঢাকা শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নন্দন মঞ্চের অনুষ্ঠানে শুরুতেই ছিল বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সঙ্গীত এবং নৃত্য। এরপর সঙ্গীত পরিবেশন করেন ডিফারেন্ট টাচ এবং শিল্পী সায়ান।
রাজধানীর যমুনা ফিউচার পার্কের লোয়ার গ্রাউন্ডে শুরু হয়েছে 3 দিনব্যাপী ফ্ল্যাশ সেল মেলা। আর এই মেলায় থাকছে 18টি ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ডের পণ্যের ওপর বিশাল সব মূল্য ছাড়। এই সব পণ্য 10 থেকে শুরু করে 70% পর্যন্ত মূল্য ছাড়ে ক্রয়ের সুযোগ রয়েছে। মেলাটি পৃষ্ঠপোষকতা করছে রাথাস ফ্যাশন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও মেলার অফারে ক্রেতাদের বেশ উপস্থিতি ছিল। 11ই মে পর্যন্ত চলবে এই মেলা। ভারী শিল্পের বিষাক্ত ধোঁয়া এবং ময়লার ভাগাড় থেকে জীবন রক্ষার দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর কোনাপাড়া, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ডেমরা, মান্ডা সহ আশপাশের এলাকাবাসী। শনিবার সকালে কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ আশপাশের আবাসিক এলাকার কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়। আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি স্টিল মিল এবং মাতুয়াইল ময়লার ডিপো অপসারণের দাবি তাদের অভিযোগ, প্রতিদিন বিষাক্ত কালো ধোঁয়ার সঙ্গে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সীসা সহ অন্যান্য ক্ষতিকর উপাদান নির্গত হচ্ছে, যা বিভিন্ন সময়ে পরীক্ষায় ধরা পড়েছে। এলাকার অনেকে এর মধ্যে ফুসফুস এবং কিডনির জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে স্টিল মিল বা এই ধরনের ধোঁয়া নির্গত কারখানা আইনগতভাবে থাকবার কোনো সুযোগ নেই। কিনা গ্যাস কাঠপুরে আমাদের রান্না করা লাগে, তো আমরা এইরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আমরা রক্ষা পেতে চাই। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সুস্থভাবে বাঁচতে চাই। ব্রঙ্কাইটিস হইতেছে, ক্যান্সার হইতেছে, এখানে হাঁপানি টাপানি রুগিয়ে ভরে গেছে, অথচ আগে ছিল না। জহির মিল আর এই যে শাহরিয়ার মিলের ধোঁয়া, যারা সকালে ঘুমের থেকে উঠে ফজরের সময় কিছু দেখা যায় না, হাঁটতে পারি না মানুষ, মুসল্লিরা। মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৌশল পেশায় ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন প্রকৌশলীরা। সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের নির্বাচন অনুষ্ঠানের রোড ম্যাপও জানতে চান তারা। নানান অনিয়মের অবসানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আইইবির জরুরি বৈঠকে এসব দাবি জানান প্রকৌশলীরা। সাবেক সরকারের সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগ করেন তারা। সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিয়মিত নির্বাচন অনুষ্ঠানের দাবি তাদের। বৈঠকে আইইবির সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দিতে নির্বাচন আয়োজনের কথা জানান। জরুরি এই সভায় আইইবির 18 কেন্দ্র, 34 উপকেন্দ্র, 14টি ওভারসিজ এবং প্রকৌশল চ্যাপ্টার সহ স্বায়ত্তশাসিত ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত হন। এই ছিল আমাদের আজকের সব খবর আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।